নবদ্বীপ, যাকে একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড, সেন রাজবংশের সময়ে এই নবদ্বীপই ছিল বাংলার রাজধানী। আর মহাপ্রভুর নামও নবদ্বীপের সাথে ওতপ্রোতভাবে জড়িত। লোকে বলে মহাপ্রভুর আকর্ষণে একবার যে মজেছে সেই জানে প্রেম রসের কি মাহাত্ম্য। এক্সপ্লোর হার্টের এই পর্বে আমরা নবদ্বীপের মোট 11টি জায়গা ঘুরে দেখব, তাও আবার বেশিরভাগটাই পায়ে হেঁটে। তার সাথে আপনারা যারা টোটো রিজার্ভ করে পুরো নবদ্বীপ ঘুরে দেখবেন ভাবছেন, তাদের জন্য টোটো ভাড়া কত পড়বে, মন্দিরগুলি কখন কখন খোলা থাকে, প্রবেশ মূল্যই বা কত, আর তার সাথে সাথে সবচেয়ে ভালো নবদ্বীপের দই কোথায় পাওয়া যায়, আমরা কোথায় থেকেছিলাম, কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, এরকম A to Z ইনফরমেশান আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই চলুন সবার আগে নবদ্বীপে আপনারা কিভাবে আসবেন শিয়ালদা আর হাওড়া থেকে সেটা জেনে নেওয়া যাক। আপনারা যদি ট্রেনে করে শিয়ালদা থেকে নবদ্বীপে যান, তাহলে ট্রেনে করে দুইভাবে আপনারা পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ধামে। তার মধ্যে শিয়ালদা থেকে সরাসরি নবদ্বীপে পৌঁছাতে চাইলে শিয়ালদা থেকে একবারে হাতে গোনা অল্প সংখ্যক কিছু ট্রেন রয়েছে। তার মধ্যে প্রথম যে ট্রেন সেটা হচ্ছে শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস, যে ট্রেনটা সকাল 5:35 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় আর নবদ্বীপে পৌঁছানোর কথা সকাল 8:11। আর সকালের দিকে আরেকটা ট্রেন রয়েছে, যেটা হলো শিয়ালদা কাটোয়া লোকাল, সকাল 8:06 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় আর নবদ্বীপে পৌঁছানোর কথা সকাল 10:39। এছাড়া আরও কিছু ট্রেন রয়েছে, যেই ট্রেনের সময়সূচিগুলো আমি ডেসক্রিপশন যে বক্স সেখানে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন প্লিজ একবার চেক করে নেবেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে যদি নবদ্বীপ যেতে চান, তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসার জন্য অসংখ্য ট্রেন রয়েছে। যে কোনো শিয়ালদা কৃষ্ণনগর লোকাল বা শিয়ালদা লালগোলাগামী যে কোনো ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর স্টেশনে। আর সকালের দিকে একটা এক্সপ্রেস ট্রেনও রয়েছে, তবে সেই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে না, সেই ট্রেনটা ছাড়ে কলকাতা চিতপুর স্টেশন থেকে সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেন অনুযায়ী শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো। এরপর কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আপনাকে ধরতে হবে অটো বা টোটো। অটো ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা আর টোটো ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। আপনাকে যেতে হবে স্বরূপগঞ্জ ঘাটে। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোনো অকেশনের সময় এই ভাড়া 5 টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পায়। চলুন এবার হাওড়া থেকে আপনারা কীভাবে নবদ্বীপে আসবেন সেটা একটু শর্টে বলে দেওয়া যাক, তারপর আপনাদের সাথে কথা হবে একেবারে নবদ্বীপে গিয়ে। আর আপনারা যদি হাওড়া থেকে নবদ্বীপ ট্রেনে করে আসেন, সেক্ষেত্রে অনেকগুলি ট্রেন রয়েছে হাওড়া থেকে নবদ্বীপ আসার জন্য। তার মধ্যে সবচেয়ে ভালো হয় সকাল 5:38 বা সকাল 8টার হাওড়া কাটোয়া লোকাল ধরে আসলে। এছাড়া সকালের দিকে একটা এক্সপ্রেস ট্রেনও থাকে, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, যে ট্রেনটার হাওড়া স্টেশনের সময় সকাল 7:50। যদিও বা এই হাওড়া বালুরঘাট এক্সপ্রেস এই ট্রেনটা শনি আর রবিবার এই দুদিন বাদ দিয়ে সপ্তাহের বাদবাকি দিন চলে। আমি সবকটা ট্রেনের সময়সূচি ডিসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি, প্লিজ যাদের প্রয়োজন একবার চেক করে নেবেন। স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ যাওয়ার জন্য নৌকায় উঠে পড়েছি। আর আপনাদের ডাইরেক্ট নবদ্বীপ যেতে গেলে স্বরূপগঞ্জ ঘাট হয়ে যেতে হবে। আর আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 3 টাকা। আর আপনারা যদি মায়াপুর যান সেক্ষেত্রে আপনাদের হুলোর ঘাটে যেতে হবে। আর যদি মায়াপুর থেকে যদি নবদ্বীপ যান, মায়াপুর থেকে নবদ্বীপ যেতে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে নৌকায় করে 5 টাকা। আর আপনারা যদি মায়াপুর থেকে লঞ্চে করে যদি ঘাট পারাপার হন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 10 টাকা। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। ঘাট পার হয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমরা সোজা চলে যাই ভারত সেবাশ্রম সঙ্গে থাকার জন্য। আর এবার আমাদের নবদ্বীপ আসার মূল কারণ হচ্ছে আমার বোন পড়ে কৃষ্ণনগর কলেজে, আর ওদের এক্সামের সিট পড়েছে এই নবদ্বীপ কলেজে। তার জন্য আমার মাসি আর বোন ওরা হচ্ছে রুমেই থাকবে। আর আমি আপনাদের পুরো নবদ্বীপটা কখনো বা পায়ে হেঁটে কখনো বা টোটো করে ঘুরে দেখাবো। আর আমরা এই ভারত সেবাশ্রম সঙ্গেই ছিলাম। এখানে আমাদের 500 টাকা করে পার ডে রুম ভাড়া পড়েছে। আর সম্পূর্ণ ভিডিও একটা করা হয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে থাকার ব্যাপারে, সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যাদের প্রয়োজন একবার গিয়ে প্লিজ দেখে নেবেন। চলুন এবার বাইরে বেরোনো যাক আর পুরো নবদ্বীপটা আপনাদের ঘুরে দেখানো যাক। বোনকে কলেজে পরীক্ষার জন্য পৌঁছে দিয়ে আমি আর মাসি যাচ্ছি পোড়ামাতলার মন্দিরে। পোড়ামাতলার মন্দিরে মাকে দর্শন করেই আমাদের এই নবদ্বীপ ভ্রমণ আমরা শুরু করব। আর ভারত সেবাশ্রম সংঘ থেকে পোড়ামাতলা আর নবদ্বীপ যে কলেজ রয়েছে সেই দুটোই হচ্ছে খুব কাছাকাছি। চলুন পোড়ামাতলার মন্দিরের দিকে যাওয়া যাক।
এরপর আমি আর মাসি মাকে পুজো দেওয়ার জন্য পুজোর যে সামগ্রী সেটা কিনে নিই। তারপর মাকে পুজো দেওয়ার সাথে সাথে এই পোড়ামাতলার যে ইতিহাস সেটাও সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করব। তারপর পুজো দেওয়া হয়ে গেলেই এখান দিয়ে বেরিয়ে পুরো নবদ্বীপটা আপনাদের ঘুরে দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। ভোগ দেওয়া সব দিয়ে একসাথে। হ্যাঁ, ওনার পয়সা না দেবেন, আমার পয়সা পরে দেবেন। 101 টাকা সব। 101 টাকা কি আছে ওর মধ্যে? সিঁদুর শাখা বলা দুধ সব দিয়ে আছে। নাম করতে বলেন, পুজো করে সিঁদুরটা চেয়ে নেবেন, বাড়িতে ব্যবহার করবেন। একবার মালা এটা তুললেন, একবার মালাটা তুললেন দেখি। লুকানোর ব্যাপার না, এটা ভোগ 50 টাকায় ভোগ দেওয়া আছে। আলতা সিঁদুর শাখা বলা ধূপ মোম সব দিয়ে একসাথে। না, দুটো 51 টাকার মতো দুটো দিন, 50 টাকার। আচ্ছা, আলতা সিঁদুর নেবেন না, মাকে এটা আলাদা দিতে হয়, তাহলে 101 টাকা করে হবে। আলতা সিঁদুর কত এমনি সেপারেট? আলতা সিঁদুর 15 টাকা। আমি তো আলতা সিঁদুর আপনি নেন, একটা 50 টাকা সিঁদুর একটা পুজো করবেন, ঠিক আছে? দেখি 50 টাকার মধ্যে কি যাচ্ছে সেটা দেখি। সন্দেশ দেবে, চিন্তা নেই, পরে পয়সা দেবো। হ্যাঁ, পয়সা করে দিদি পুজো দেবেন। দিদি বাটা নিবে, বাটা মালা নিবি? মালা? হ্যাঁ, মালা কত করে? মায়ের ঘটের মালা নিজে হাতে মায়ের কাছে পরাবেন। দুটো মালা কত দেবো? দুটো একই দাম, এটা কি করে হয়? টাকা হয় 40 টাকা হয়। হ্যাঁ হ্যাঁ, জুতো খুলুন। জুতোটা কোথায় রাখবো? এখানে রাখলে হবে না? হাত লাগবে না, তাই একটু জল দিয়ে দিন হাতে। এখন আপনাদের সাথে পোড়ামাতলার মন্দির সম্বন্ধিত কিছু ইতিহাসের কথা তুলে ধরা যাক। যদিও বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটাই আপনাদের নিজস্ব ব্যাপার। এখানে দেবীর কিন্তু কোনো মূর্তি নেই। বটগাছের গোড়ার দিকে কোটরে দুটি ইটের ওপর ঘট স্থাপনা করে দক্ষিণা কালিকা ধ্যান মন্ত্রে দেবী এখানে পূজিত হন। যদিও বা এখন ঘরটা সম্পূর্ণ ফুলে ঢাকা আছে বলে ঘরটা এখন দেখা যাচ্ছে না। পঞ্চদশ শতাব্দীতে বৃহদ্রথ নামে এক সিদ্ধ সন্ন্যাসী নবদ্বীপে এক বনের মধ্যে এই ঘট স্থাপনা করে তারা আরাধনা করতেন। পরবর্তীকালে পণ্ডিত বাসুদেব সার্বভৌম, যার পিতামহ ছিল এই বৃহদ্রথেরই শিষ্য, ওই ঘরটি নিয়ে চলে আসে নবদ্বীপের কেন্দ্রস্থলে একটা বটগাছের নিচে ঘরটা স্থাপন করে পূজা অর্চনা করতে থাকেন এবং সেখানে একটা তিনি চতুষ্পাটিও স্থাপন করেন। একবার কি হয়, হঠাৎই এক অগ্নিকাণ্ডে এই বটবৃক্ষটি পুরো পুড়ে যায়। আর তখন থেকেই নাকি বাসুদেব সার্বভৌমের আরাধ্যা দেবী পোড়ামা নামে খ্যাত হন। অন্য আরেকটা মতে বাসুদেব সার্বভৌমের বহু আগে রামভদ্র সিদ্ধান্ত বাগীশ নামে এক দক্ষিণাকালীর সাধক ছিলেন। তার সাথে এক সময় গোপাল মন্ত্রে সিদ্ধ এক পণ্ডিতের শাস্ত্রীয় বিতর্ক হয়। এবার সেই সময় পণ্ডিতদের মধ্যে শাস্ত্রীয় বিতর্ক এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। আর সেই বিতর্কের সময় একটা শর্ত আরোপ করা হয়েছিল, যে পরাজিত হবেন তিনি জয়ী ব্যক্তির থেকে শিষ্যত্ব গ্রহণ করবেন। তো সেই বিতর্কে রামভদ্র যে সিদ্ধান্ত বাগীশ ছিলেন, তিনি পরাজিত হয়ে তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে হঠাৎই তার ইটের যে বাড়ি ছিল সেটাতে আগুন লেগে ভস্মীভূত হতে থাকে। তিনি সেই সময় আগুনের ভেতর দেবীর করাল মূর্তি দেখতে পান। আরও দেখতে পান দেবীর কোলে স্বয়ং গোপাল উপবিষ্ট। সিদ্ধান্ত বাগীশ কোনো ক্রমে মন্ত্রপুত জল ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তার পুরো বাড়িটি ভস্মীভূত হলেও নাকি বাড়ির দুটো ইট বাঁচাতে সক্ষম হন, যে ইট দুটোই এখন বসানো আছে, যে দুটো ইটের ওপর ঘরটা। আর ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র 1845 সালে পোড়ামাতলায় এই বটগাছটিকে 100 বছরের প্রাচীন বলে চিহ্নিত করেন। সেটা কিন্তু 1845 সালে। আর কথিত আছে পুরাকালে কোনো এক সময় এই বটগাছটি শুকিয়ে যেতে থাকে। সেই সময় নবদ্বীপের বিভিন্ন পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ যারা ব্যক্তি ছিলেন তারা আলোচনা করে বটগাছটিকে পুনর্জীবিত করার জন্য হোম যজ্ঞ করতে থাকেন। তারপর 108 ঘড়া গঙ্গা জল ঢেলে বটগাছটিকে পুনর্জীবন দিতে তারা সক্ষম হন। সেই থেকে প্রতি বছর স্নানযাত্রা তিথিতে জগন্নাথ দেবের যখন স্নানযাত্রা হয়, সেই দিনই মহা আড়ম্বরে পোড়ামাতলার এই মন্দিরে 108 ঘড়া গঙ্গা জল ঢালা হয় বটগাছে। পোড়ামাকে নিয়ে তাই যাই হোক, যতই গল্প প্রচলিত থাকুক না কেন, ঐতিহাসিক আর বিদ্বান যারা ব্যক্তি আছে তাদের মধ্যে যাই মতবিরোধ থাকুক না কেন, আমরা যারা ভক্ত আছি তাদের মধ্যে কিন্তু পোড়ামাতলার যারা মাহাত্ম্য নিয়ে কোনো দ্বিমত নেই।
আর নবদ্বীপে মানুষ যেই উদ্দেশ্যে আসুক না কেন, লোকে বলে নবদ্বীপে যদি একবার আসে অন্তত পোড়ামাতলার মন্দিরে একবার দর্শন না করে কেউ ঘরে ফেরে না। আর দেবী কিন্তু এখানে শুধু হচ্ছে শক্তি দেবী রূপেই পূজিত হন না, দেবী এখানে বিদ্যার দেবী রূপেও পূজিত হন। তাই আজও সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে পোড়ামাকে নীল সরস্বতী রূপে এখানে পূজিত করা হয়। আর পোড়ামাতলায় পোড়ামার এক পাশেই রয়েছে ভবতারণ শিব অর্থাৎ মহাদেব, আর এক পাশে রয়েছে ভবতারিণী মা। আর এর পেছনেও রয়েছে একটা লম্বা ইতিহাস, কিন্তু সেটা যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর আমাদের পুরো নবদ্বীপটাও ঘুরে দেখতে হবে। তবেই আমি চেষ্টা করব পরবর্তীকালে শুধু পোড়ামাতলা রিলেটেড একটা শুধু ভিডিও বানানোর, যেখানে এখানকার আরও বেশি ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এরপর মাসি রুমে চলে যাই আর আমি নবদ্বীপ ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। প্রথমত যে ঘাট পার করে আমরা এসেছিলাম সেখান দিয়ে এই পোড়ামাতলার যে মন্দির তার ডিস্টেন্স আনুমানিক 750 মিটার মতো। আর এর একেবারে কাছাকাছি একেবারে পরপর পড়বে সোনার গৌরাঙ্গ সমাজবাড়ি, তারপর শিবাসঙ্গন, শ্রী জগাইমাথায় উদ্ধার মন্দির, এইগুলো একেবারেই কাছাকাছি আর একেবারে পরপর পড়বে। চলুন এক এক করে পরপর দেখা যাক। সোনার গৌরাঙ্গ দর্শন করতে আমরা চলে এসেছি, চলুন ভেতরে যাওয়া যাক এবং আপনাদের সোনার গৌরাঙ্গ দর্শন করাই। এই হলো সোনার গৌরাঙ্গ মন্দিরের ভেতরটা। তবে এখানে ভগবানের যে বিগ্রহ রয়েছে অর্থাৎ যে সোনার গৌরাঙ্গ রয়েছে সেই ভগবানের বিগ্রহ আপনাদের দর্শন করতে গেলে 10 টাকা করে দিতে হবে। তবে সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ নেই, তবু আমি চেষ্টা করব ভগবানের যে বিগ্রহ রয়েছে সেটা আপনাদের দর্শন করানোর। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা এখন দাঁড়িয়ে নবদ্বীপের 550 বছরের পুরনো শিবাসঙ্গনে। সোনার গৌরাঙ্গ দর্শনের পর আপনারা 1 মিনিটের মধ্যে এরকম আরও বেশ কিছু মন্দির দর্শন করে নিতে পারবেন। তার মধ্যেই পড়বে হচ্ছে এই শিবাসঙ্গন। এই প্রপার্টিগুলো 2020 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়। চলুন এবার আমি আপনাদের দর্শন করাই শিবাসঙ্গন। ভেতরে ঢোকার সময় আপনারা ভগবানের সেবার জন্য 5 টাকা দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে শ্রী কৃষ্ণ কীর্তনে সমগ্র বিশ্ব মুগ্ধ হয়েছে, সেই কীর্তনের জন্মস্থান কিন্তু শিবাস পণ্ডিতের এই অঙ্গনেই। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে ভক্তি আন্দোলন তা সেই শিবাস পণ্ডিতের এই ছোট্ট আঙিনা থেকেই যাত্রা শুরু করে আজকে বিশ্বের প্রত্যেক প্রান্তে পৌঁছে গেছে। আর শিবাস পণ্ডিত কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যেও একজন। আর মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণের আগের দিন পর্যন্ত এই শিবাস পণ্ডিতের যে অঙ্গন এখানেই প্রত্যেক দিন তার ভক্তবৃন্দদের নিয়ে নাম সংকীর্তন করতেন। এখন সমাজবাড়ি আশ্রমের সামনে চলে এসেছি, আর এখন যে জায়গাগুলি আপনাদের দেখাচ্ছি যেহেতু ঘাট পার করে এসে জায়গাগুলি একেবারে কাছাকাছি আর পরপর বলে এই জায়গাগুলি আমি আপনাদের আগে দেখাচ্ছি। এখনও কিন্তু নবদ্বীপের বেশিরভাগ জায়গায় আমাদের ঘুরে দেখানো বাকি রয়েছে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। আর এই সমাজবাড়ি আশ্রমের ভেতরে থাকার ব্যবস্থাও রয়েছে, সাথে দুপুরে এবং রাতের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও রয়েছে। তা আমি কন্ট্যাক্ট নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের অ্যাডভান্স বুকিং করতে কখনোই সাজেস্ট করব না, যেহেতু আমি এখানে রুমগুলি কেমন সেটা দেখিনি। তাই আমি আপনাদের বলবো যে আপনারা আগে এখানে আসুন, যদি আপনারা এখানে থাকতে চান এখানে রুমগুলো দেখুন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে থাকবেন। হরে কৃষ্ণ বলে দাও। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জগদ্গুরু বাবা কৃষ্ণমূর্তি হোক।
সমাজবাড়ি আশ্রম থেকে এখন আপনাদের নিয়ে চলে যাব শ্রী জগাইমাথায় উদ্ধার মন্দিরে, তারপরে নিয়ে চলে যাব সবচেয়ে ভালো নবদ্বীপের সাদা মিষ্টি দই যেই দোকানে পাওয়া যায় সেই দোকানে। নবদ্বীপের লাল দই বিখ্যাত, এটা তো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু নবদ্বীপে একটা দোকান আছে যেখানে খুব ভালো সাদা মিষ্টি দই পাওয়া যায়, সেই দোকানে নিয়ে যাব। আর এই যে সমাজবাড়ির ভেতরে আমি দেখলাম কিছু 4 হুইলার পার্কিং করা আছে, এটা কিন্তু নবদ্বীপের একটা বড় সমস্যা। যদি আপনাদের মধ্যে কেউ ভাবেন যে 4 হুইলার নিয়ে এসে নবদ্বীপটা ঘুরে দেখবেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কারণ তার আগে আপনাকে ভাবতে হবে কোথায় পার্কিং করবেন, কারণ পুরো নবদ্বীপ 4 হুইলার নিয়ে ঘুরে বেড়ানো অনেকটাই সমস্যার ব্যাপার, যেহেতু নবদ্বীপের রাস্তাঘাটটা ছোট। তার জন্য এখানে যদি আপনারা থাকেন তাহলেই মনে হয় আপনারা পার্কিং করতে পারবেন। যাই হোক, আপনারা একবার ফোন নম্বর দেওয়া আছে, কথা বলে নেবেন। তাছাড়া ভারত সেবাশ্রম যেখানে আমরা থেকেছিলাম সেখানে এরিয়াটাও অনেকটা বড়, সেখানেরও ভিডিওটা দেখে নেবেন, আর ফোন নম্বরটা দেওয়া আছে, পার্কিংয়ের ব্যাপারে একটা কথা বলে নেবেন। আর যদি না হয় আগের থেকে আপনারা একবার ঠিক করে আসবেন যে আপনারা কোথায় পার্কিং করবেন। চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। এই হলো শ্রী জগাইমাথায় উদ্ধার মন্দির। তবে এই মন্দিরের ভেতরেও প্রবেশ করতে গেলে আপনাদের জনপ্রতি 5 টাকা করে দিতে হবে। চলুন মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করা যাক। নিত্যানন্দ মহাপ্রভু জগাইমাথাইকে হরিনামে দীক্ষা দিয়ে ভক্ত করেছিলেন। তখন গঙ্গার পাঠ ছিল। পরবর্তীকালে মহন্ত পরিবার 65 মহন্তের বংশধর তারা এই শ্রী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 6 পুরুষ মন্দির চলছে, দীক্ষাস্থান। চলুন এবার মন্দিরের ভেতরের দিকে গিয়ে এখানে যে বিগ্রহগুলো আছে সেই বিগ্রহগুলো আপনাদের দর্শন করানো যাক। এই যে এটা হলো মন্দিরের একেবারে ভেতরের দিকটা, যেখানে বিগ্রহ রাখা আছে। দেখুন ওপরের দিকে লেখা আছে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু জগাইমাথায়ের দীক্ষাস্থান। এই যে এখানে বিগ্রহগুলো রাখা আছে। এরপর আমি আপনাদের নিয়ে চলে এসেছি নবদ্বীপের রাধা বাজারে অবস্থিত নবদ্বীপের সবচেয়ে ভালো সাদা মিষ্টি দই যেখানে পাওয়া যায় সেই বিমলা মিষ্টান্ন ভাণ্ডারে। চলুন মিষ্টির দোকানের ভেতরের দিকে যাওয়া যাক। আর আপনি এখানে সাদা মিষ্টি দই নিজে খেয়ে দেখেছি, এক কথায় অসাধারণ। 100 গ্রাম সাদা মিষ্টি দইয়ের দাম যত সম্ভব নিয়েছিল 18 টাকা করে। আর এখানে গরম গরম কচুরিও ভাজছিল, সেটাও সত্যিকার অর্থে খুবই ভালো। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এরপরে আপনাদের লাল মিষ্টির দইয়ের দোকানটাও দেখাবো, যেখানে সবচেয়ে ভালো লাল মিষ্টি দই নবদ্বীপে পাওয়া যায়। কারণ শুধু ঘুরলেই তো হবে না, বাঙালির ঘোরার সাথে সাথে খাওয়া একেবারে অতপ্রতভাবে জড়িত। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। লোকেশনটা আর একটু ভালো করে শেয়ার করার চেষ্টা করি। এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা ভারত সেবাশ্রম সংঘের দিকে চলে গেছে। আর এইদিকে একটুখানি এগিয়ে গেলেই পড়বে হচ্ছে সেই বিমলা মিষ্টান্ন ভাণ্ডার। আমরা এখন এই দিকেই সোজা এবার চলে যাব, কারণ এইদিকে পরপর অনেকগুলো দেখার জায়গা আছে, যেমন জল মন্দির যেখানে হরিণ রয়েছে, তার সাথে সাথে কেশবজির ধর্মীয় মঠ, আর তার সাথে সাথে এখানে মণিপুরের যে জমিদার বাড়ি সেটাও এই দিকের রাস্তায় পড়বে। চলুন যাওয়া যাক। আমরা এখন জল মন্দিরের সামনে আছি। আপনারা যদি ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে আসেন তাহলে আপনারা টোটো ধরে চলে আসতে পারেন। যদি টোটো ধরে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জনপ্রতি হচ্ছে 15 টাকা। আর যদি ওখানে সামান্য ভাড়া বেশি চায় তাহলে আপনারা সামান্য একটুখানি হেঁটে এগিয়ে আসবেন, তাহলে আপনাদের 15 টাকায় ভাড়া পড়বে জল মন্দির আসতে। আর এখানে জল মন্দির ছাড়াও পাশাপাশি আরও অন্যান্য দর্শনীয় স্থান আছে, সেগুলো আমি দর্শন করাবো। চলুন এবার ভেতরে যাওয়া যাক আর জল মন্দিরটা আপনাদের দর্শন করাই। এরপর মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পাই যে চারদিকে জল আর মাঝখানে এই মন্দির, আর চারদিকে জল মাঝখানে এই মন্দির বলেই এই মন্দিরের নাম জল মন্দির। এখানে জল মন্দিরের ভেতরে অসংখ্য হরিণ রয়েছে। সামনে এগিয়ে আসলেই আপনারা এখানে অসংখ্য হরিণ দেখতে পারবেন। চলুন সামনে দিয়ে আপনাদের হরিণগুলো আমি দেখানোর চেষ্টা করি। ছোটটার মতো হাত দিয়ে দাঁত হয়নি না, এরা কেউ কিছু বলছে না, ওরা সবাই তো সবাই মানে বুঝে গেছে, এরা সবাই খায় যে ওরাও আদর বুঝে আদর করছে। সে তো ঠিকই,
এরপর সেখানে জলের মধ্যে কিছু মাছ দেখে সোজা চলে যায় শ্রী কেশবজি গৌড়ীয় মঠে। চলুন আপনাদের সাথে শ্রী কেশবজি গৌড়ীয় মঠের সামনে গিয়ে কথা হচ্ছে। এই হলো শ্রী কেশবজির গৌড়ীয় মঠ। আমরা যে জল মন্দির গেছিলাম সেই জল মন্দির থেকে মোটামুটি 2 মিনিট মতো পায়ে হেঁটে আসলেই আপনারা পৌঁছে যাবেন এই গৌড়ীয় মঠে। আর এখানে প্রসাদ গ্রহণের সাথে সাথে থাকারও ব্যবস্থা আছে। এবার চলুন ভেতরটা একটু ঘুরে দেখা যাক। আর এখানেও কিন্তু পার্কিং ফ্যাসিলিটি আছে। আর এখানের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন প্লিজ একবার চেক করে নেবেন। এই হলো কেশবজি গৌড়ীয় মঠের সেই বিশাল মন্দির। আপনারা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছেন যে মন্দিরের ভেতরের যে এরিয়া সেটা অনেকটাই বেশি। তবে একটা দুঃখের ব্যাপার হলো, আমি যেই সময় এসেছিলাম সেই সময় মন্দিরের যে মেন দরজা অর্থাৎ যেখানে ভগবানের বিগ্রহ রাখা আছে সেটা বন্ধ ছিল। সেই সূত্রে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, নবদ্বীপের বেশিরভাগ মন্দিরই কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। আর সেইটা মাথায় রেখেই আপনারা আপনাদের ট্যুর প্ল্যানটা করবেন। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এরপর দোতলায় এসে আমরা দেখতে পাই এখানে শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন কিছু পরপর ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দরভাবে সেটা। যদি বা এইটা যদি ভিডিওর মধ্যে পুরোটা দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য এখন আমাদের এখান দিয়ে চলে যেতে হবে নেক্সট যে জায়গায় সেখানে। তার আগে এখানে কেশবজির যে সমাধি মন্দির আছে সেটা একবার আপনাদের দেখিয়ে নিই, তারপর আমরা এখান দিয়ে নেক্সট জায়গায় যাব। এই হলো কেশবজির সমাধি মন্দির। এরপর ভেতরে গিয়ে দর্শন করি। দর্শন করার পর এখান দিয়ে প্রসাদ নিয়ে তারপর সোজা চলে যায় হচ্ছে মণিপুরের যে রাজবাড়ি রয়েছে নবদ্বীপে, সেই রাজবাড়িতে। এই হলো মণিপুর রাজবাড়ি, যেটা নবদ্বীপে অবস্থিত। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরের দিকে গিয়ে আমি আপনাদের বলে দেবো আপনারা এই মণিপুর রাজবাড়িতে কী করে আসবেন। আর হ্যাঁ, এটাও পশ্চিমবঙ্গের যে হেরিটেজ কমিশন আছে সেটা দ্বারা 2020 সালে হেরিটেজ প্রপার্টির মধ্যে এই মণিপুর রাজবাড়িকে রাখা হয়েছে। আর এখনও মণিপুর রাজবাড়ির যে বাড়ির লোকজন, বেশ কিছু লোকজন এই বাড়ির ভেতরেই বসবাস করে তারা এখনও। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এই হলো মণিপুর রাজবাড়ির ভেতরটা। এখানে দেখার মতো আমার কাছে বিশেষ কিছু মনে হলো না যে ভেতরে বিশেষ কিছু দেখার আছে। তবে হ্যাঁ, এটা একটা ঐতিহ্য। ওনারা এখনও এখানে মণিপুরের যারা বাসিন্দা রাজবাড়ির তারা এখানে রয়েছে এখনও। আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। আর ভেতরেই একটা মন্দির রয়েছে। চলুন আপনাদের একবার ভগবানকে দর্শন করিয়ে নিই। আর এখনও আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলতে পারেন। যদি আমি এখন ওনাদের সাথে কথা বলতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যেহেতু আমাদের এখনও বেশ কিছু জায়গায় যাওয়া বাকি রয়েছে। চলুন এবার আমরা এখানে দর্শন করেই বেরিয়ে যাব। তারপর আমি আপনাদের নিয়ে সোজা চলে যাব মহাপ্রভুর যে জন্মস্থান আছে সেইখানে। আমরা এখন আছি মণিপুর পুরাতন রাজবাড়িতে। মণিপুর পুরাতন যে রাজবাড়ি সেটা আপনার জলমন্দির যেতে ঠিক মাঝপথে পড়বে। জলমন্দিরের ডিস্টেন্স হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ থেকে আনুমানিক 1.5 কিলোমিটার মতো। আর এই পুরাতন রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে আনুমানিক 800 মিটার মতো। সকালে আমরা কেশবজির যে গৌড়ীয় মঠ দর্শন করি। কেশবজির গৌড়ীয় মঠ দর্শন করার পর আমার ফোনের চার্জটা শেষ হয়ে যায়, ফলে আমি রুমে ব্যাক করি। রুমে ব্যাক করে বিকেলে এই যে পুরাতন রাজবাড়ি আছে সেটা দর্শন করতে আসি। আমার মোটামুটি রুম থেকে 15 মিনিট মতো আনুমানিক পায়ে হেঁটে টাইম লেগেছে এই রাজবাড়ি আসতে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা প্রথমে যখন টোটো করে যখন যাবেন, ঠিক আছে, যদি 15 টাকা করে টোটো ভাড়া দিয়ে যান সেক্ষেত্রে জলমন্দির দর্শন করলেন, তারপর কেশবজি গৌড়ীয় মঠ দর্শন করলেন। দেখে যখন ব্যাক করবেন সেই ব্যাক করে ফেরার পথে, যেহেতু এটা মাঝপথেই পড়বে, আপনারা এই রাজবাড়ি দর্শন করে যেতে পারেন। পোড়ামাতলা মন্দিরের সামনে থেকে টোটো ধরে নিয়েছি। আপনারা যদি পোড়ামাতলার মন্দিরের সামনে থেকে মহাপ্রভুর যে জন্মস্থান সেই জন্মস্থানের দিকে যান সেক্ষেত্রে আপনাদের, যদি আপনারা একজনের বেশি থাকেন তাহলে সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া করতে আপনাদের 15 টাকা করে। আর আপনারা যদি একজন থাকেন, অর্থাৎ আপনি যদি সিঙ্গেল থাকেন, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 20 টাকা। এই হলো মহাপ্রভুর জন্মস্থান। চলুন ভেতরের দিকে যাওয়া যাক।
গায় সমাপ্ত ইতি গোবিন্দ জয় জয় রাশেশ্বর। এখন আপনারা ভিডিওতে আমার পেছনে যে নিম গাছটি দেখতে পাচ্ছেন, এই নিম গাছের গোড়ায় আজ থেকে প্রায় 535 বছর আগে সচী মাতার কোলে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আপনারা এখন ভিডিওর মধ্যে দর্শন করছেন সচী মাতার কোলে মহাপ্রভু শুয়ে আছেন। এখানে আপনারা ভিডিওতে একটা ইনফরমেশান দেখতে পাচ্ছেন, যাদের প্রয়োজন তারা একটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি মহাপ্রভুর যে জন্মস্থান, সেই মন্দির, জন্মস্থানের মন্দির কিভাবে প্রাপ্ত হলো তারই ডিটেলস লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এখন মহাপ্রভুর জন্মস্থানের ঠিক ভেতরে আছি। আপনারা যদি স্টেশন থেকে ডাইরেক্ট শুধু মহাপ্রভুর জন্মস্থানে আসেন, সেক্ষেত্রে আপনার স্টেশন থেকে মহাপ্রভুর যে জন্মস্থান নবদ্বীপে, তার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.2 কিলোমিটার। আর আপনারা যদি টোটো করে আসেন, সেক্ষেত্রে আপনাদের পার হেড ভাড়া পড়বে 20 টাকা করে। এছাড়া ভেতরের দিকে মহাদেবের মন্দির রয়েছে, চলুন আপনাদের মহাদেবের মন্দির দর্শন করিয়ে আনি। হরে কৃষ্ণ। এই যে নিমাইয়ের জন্মস্থান, এই জন্মস্থান মায়াপুরেও আছে। মায়াপুরের লোকেরা বলে ওইটা আসল, নবদ্বীপের লোকেরা বলে এইটা আসল। আসলে এইটা প্রাচীন নবদ্বীপ, ওটা এখন নতুন নবদ্বীপ, এই হলো ব্যাপার। কিন্তু আমরা কোনো দ্বন্দ্বে না গিয়ে আমাদের উচিত দুটোই দর্শন করা, তাই আমরা দুটোই দর্শন। হরে কৃষ্ণ। পুরামাতলা মন্দির থেকে এই মহাপ্রভুর জন্মস্থানে যেই টোটো করে আমি আসলাম, সেই টোটোটার চালক দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে যদি আমি পুরো নবদ্বীপ টোটো করে যদি রিজার্ভ করে ঘুরি তাহলে কত টাকা পড়বে। তো উনি আমাকে বলেছিল যে 400 টাকা করে পড়বে। তো অবশ্যই আপনারা দরদাম করে নেবেন পুরো নবদ্বীপ ঘোরার জন্য। এরপরে আমরা যাব হচ্ছে মহাপ্রভু যেখানে 60 ফুটের যে মূর্তি রয়েছে সেইখানে যাব। তাছাড়া এখানে আরও কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ধামেশ্বর মন্দির। চলুন আপনাদের সাথে এর পাশে, এখান দিয়ে 2 মিনিট মতো লাগবে, মহাপ্রভুর যেখানে 60 ফুটের মূর্তি আছে সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এখন নরহরি ধামে চলে এসেছি। এখানেই মহাপ্রভুর 60 ফুট উচ্চতার মূর্তি রাখা আছে। এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। আর এখানে দুপুরের সাথে সাথে রাতেও প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, আর থাকারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ একবার যাদের প্রয়োজন চেক করে নেবেন। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ভেতরে প্রবেশ করেই আপনারা এরকম একটা সিন দেখতে পাবেন। আর এই যে সামনে দেখছেন এটা গুহা রয়েছে, এই ভেতরটা টোটালটাই অন্ধকার। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে গোয়ার ভেতরটা, টোটালটাই অন্ধকার। এখানে শ্রীকৃষ্ণ আর মহাপ্রভুর যে লীলা, সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমি এবার একটু বলে দিই যে আমার এই ঘুরে দেখতে কত খরচ পড়লো। সবার আগে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা অবশ্যই টোটো রিজার্ভ করে দেখুন। বিশেষ করে আপনারা যদি একদিনেই আপনাদের ঘুরে তারপরে ফিরে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে তো অবশ্যই টোটো রিজার্ভ করে দেখবেন। হ্যাঁ, আপনি যদি আমার মতো একা বা 2 বন্ধু মিলে যদি আসেন, তাহলে আমার মতো করে ঘুরে দেখতে পারেন। তো আমি একটু বলে দিই, আমি প্রথমে গেছিলাম পুরামাতলার ওই মন্দির অবধি, তো হেঁটেই আপনারা আসতে পারবেন ঘাট থেকে। এবার ওখান দিয়ে সোজা চলে গেছিলাম জল মন্দিরের ওই সাইডটা। তা যাওয়ার সময় একটু টোটো করে গেছিলাম, আমার 15 টাকা ভাড়া পড়েছিল। আর আসার সময় আমি হেঁটেই এসেছিলাম, তা ওখানে হচ্ছে 15 টাকা। আবার এই পুরামাতলার এইদিকে, অর্থাৎ এইদিকে বলতে এই জন্মস্থান আর এই যেখানে 60 ফুটের বিগ্রহ রয়েছে, এই দিকটা আসতে আমার আবার 20 টাকা আসতে ভাড়া পড়েছিল। বা যাওয়ার সময় আমি টোটো করে গেছিলাম, তাহলে 20 40, আর ওইদিকে হচ্ছে 15। তাহলে আপনার হচ্ছে 55 টাকা। আমার হচ্ছে টোটাল হচ্ছে পুরোটা ঘুরে দেখতে আমার হচ্ছে 55 টাকা খরচ পড়েছে। তা আমি আবারও আপনাদের বলবো যে আপনারা অবশ্যই একটু টোটো রিজার্ভ, হয় কিছু টাকা হয়তো বেশি পড়তে পারে, টোটো রিজার্ভ করে দেখুন। এরপর যাব ধামেশ্বর মন্দিরে, যেখানে মহাপ্রভু চরণ পাদুকা রাখা আছে। তারপরে আমরা কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, আর নবদ্বীপের সবচেয়ে ভালো লাল দই কোথায় পাওয়া যায় সেটা দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। আপনারা সঙ্গে থাকুন।
আর এই নরহরি ধামের ভেতরে প্রসাদের ব্যবস্থা আছে দুপুরের। আপনারা দেখুন লেখা আছে, আপনারা যদি এখানে দুপুরের আহার গ্রহণ করতে চান তাহলেও করতে পারেন, অথবা আমরা যেখানে করেছি অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের সামনে সেখানেও করতে পারেন। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এখন আমরা চলে এসেছি ধামেশ্বর মন্দিরে, যেখানে রাখা আছে নিমাইয়ের পদযুগল। এখানে নিমাই অর্থাৎ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে আর একবার এসেছিলেন। আসার পর তার যে দ্বিতীয় স্ত্রী ছিল বিষ্ণুপ্রিয়া দেবী, তার সাথে তিনি সাক্ষাৎ করেন এবং যখন বিষ্ণুপ্রিয়া দেবী তাকে প্রণাম করতে যান তখন প্রণাম করে যখন ওঠেন দেখেন শুধু নিমাইয়ের পদযুগল রাখা আছে এবং নিমাই চলে গেছেন। তারপর থেকে বিষ্ণুপ্রিয়া দেবী নিমাইয়ের যে পদযুগল ছিল সেই পদযুগলকেই তিনি পুজো করা শুরু করেন। এইখানে সেটাই রাখা আছে। আপনারা দর্শন করছেন নিমাইয়ের পদযুগল। এই সেই পদযুগল। এবার আমরা কোথায় খাওয়া দাওয়া করেছিলাম সেটা একটু বলে দিই। এই যে ভারত সেবাশ্রম সংঘ যেখানে আমরা থেকেছিলাম তার ঠিক উল্টো দিকেই ছিল পরিবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটা সম্পূর্ণ নিরামিষ হোটেল। এখানেই আমরা 3 দিন খাওয়া দাওয়া করেছিলাম, আর এখানের খাবার মোটামুটি বেশ ভালোই ছিল বলে 3 দিন আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি। আর এখানে হচ্ছে থালি সিস্টেম, 60 টাকা করে হচ্ছে সর্বনিম্ন যে থালি সেটা 60 টাকা। এছাড়া আরও বিভিন্ন দামের থালি রয়েছে, আর রাতে রুটি থেকে আরম্ভ করে আরও বিভিন্ন কিছু রাতেও রয়েছে। আপনারা চাইলে এখানে খেয়ে দেখতে পারেন, এখানে খাবারটা মোটামুটি বেশ ভালোই ছিল। নবদ্বীপ ঘাট থেকে বেরিয়েই যে টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পাবেন, একবারে ডান দিকেই যে মিষ্টান্ন ভবনটা আপনারা পাবেন, এখানেই নবদ্বীপের সবচেয়ে ভালো লাল দই পাওয়া যায়। আপনারা এই দোকান থেকে লাল দই নিতে পারেন, তবে অবশ্যই নেওয়ার আগে 100 গ্রাম লাল দই খেয়ে একবার চেক করে নেবেন।